তিতাসের ৬,২০০ কোটি টাকার প্রিপেইড মিটার প্রকল্পে যন্ত্রপাতির দাম ধরা হয়েছে বাজার দরের চেয়ে ২ থেকে ৬ গুণ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশেই অতিরিক্ত ব্যয়ের হিসাব। যদিও প্রকল্প পরিচালকের দাবি করেছেন, প্রতিযোগিতামূলক নিলামে যৌক্তিক দামেই কেনা হবে কেনাকাটা। বিশ্বব্যাংকের অর্থায়নে ১১ লাখ আর এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে ৬.৫ লাখ প্রিপেইড মিটার স্থাপনে তিতাসের ২ প্রকল্প চলমান। শেখ হাসিনা সরকারের আমলে একনেকে অনুমোদন হওয়া মোট ৬,২৩৪ কোটি টাকার প্রকল্প দুটির কেনাকাটায় দরপত্রের প্রস্তুতি চলছে। জাইকার অর্থায়নে আগের প্রকল্পে মিটারের দাম ছিল ১৭,০০০ টাকা, যার সঙ্গে যন্ত্রপাতি ও সংযোজনে গ্রাহকের ব্যয় ছিল ২,০০০ টাকা পর্যন্ত। কিন্তু এবারের প্রকল্পে মিটার প্রতি মোট ব্যয় ধরা হয়েছে ২৭,০০০ টাকা। ১৫,০০০ সামথিং টাকা এটা ধরা আছে। বাকি কস্টিংটা হলো আপনার ইনস্টলেশন পার্টে, যেখানে গ্রাহককে তার এই যে মডিফিকেশন মিটারটা লাগাতে গিয়ে কোনো ধরনের কোনো কিছুই কস্ট কাস্টমারকে বিয়ার করতে হবে না। এই কারণে আপাত দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে যে আগের প্রজেক্টের চাইতে টাকাটা বেশি লাগছে। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে দেখা যায় গ্যাসের স্মার্ট প্রিপেইড মিটারের দাম $30 থেকে $60 মধ্যে। এছাড়া বল ভালভ রেগুলেটরের দাম পড়ে $2 থেকে $4। তিতাসের প্রকল্পে এসব যন্ত্রাংশের দাম ধরা হয়েছে কয়েক গুণ বেশি। হাউসহোল্ড গ্যাস মিটারের দাম ৩৫ থেকে হাইয়েস্ট পৃথিবীর শ্রেষ্ঠটা $50 উপরে। তো এখন আপনি যদি মানুষকে এইভাবে চুরি করার সুযোগ দেন, ডাকাতি করার সুযোগ দেন, আপনি যদি এখানে না তাকায় দেখেন, তাহলে তো এগুলো চলতেই থাকবে। এগুলার সঙ্গে বিদেশিরাও জড়িত, আমাদের লোকজনও জড়িত। বেসরকারি খাতে প্রিপেইড মিটার আমদানি ও খোলাবাজারে বিক্রির সুযোগ দেয়া হলেও তা কার্যকর হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির সুযোগ নিতেই মিটারের স্পেসিফিকেশনে জটিলতা আনা হয়, যার ইঙ্গিত মেলে এই কর্মকর্তার কথাতেও। অনলাইনের কোনো ইয়েতে সার্চ করেন, আপনি এই মিটারের এই প্রোডাক্টটার কত দাম সেটা পাবেন না। এনএফসি কার্ড বেস পাবেন অথবা আপনি সিম বেস পাবেন। এমন একটা স্পেসিফিকেশন তৈরি করছে জাপানের অন্য কোনো কোম্পানি মিট করতে পারে না। একটাই মাত্র কোম্পানি করছে, ওই দামে আমাদেরকে কিনতে হয়েছে। প্রিপেইড মিটার স্থাপনের ২ প্রকল্পে ৪৫ মাসের জন্য ১৬টি গাড়ি ভাড়ায় ব্যয় হবে প্রায় ১১ কোটি টাকা। বিভিন্ন খাতে এমন অতিরিক্ত ব্যয়ের ফলে নতুন গ্রাহকদের গুনতে হতে পারে বাড়তি মিটার ভাড়া। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে জনসাধারণের মতামত চেয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ইমেইল, ফেসবুক, লিঙ্কডইন ও সরাসরি লিখিতভাবে এ মতামত দেয়া যাবে। বৃহস্পতিবার রাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা, সামষ্টিক অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, জিডিপির প্রবৃদ্ধির পর্যালোচনা, মূল্যস্ফীতির ধারা, দারিদ্র্য সমতা, অসমতা, বিষণ্ণতা ইত্যাদি বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান করেছে। এছাড়া মেগা প্রকল্পগুলোর মূল্যায়ন, ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি, ব্যবসা পরিবেশ ও বেসরকারি বিনিয়োগ, অবৈধ অর্থ ও তার পাচার, শ্রম বাজারের গতিশীলতা ও যুব কর্মসংস্থান এবং বৈদেশিক শ্রম বাজার ও প্রবাসী শ্রমিকদের অধিকার সম্পর্কেও মতামত চেয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। নানামুখী সমস্যায় সবজি ও ফল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। গেল জুলাইয়ে রপ্তানি হয়নি অন্তত ১২০০ মেট্রিক টন পণ্য। নামমাত্র মূল্যে সেগুলো দেশীয় বাজারে বিক্রি করায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রপ্তানি বাড়াতে বিমানে কৃষি পণ্যকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। লাউ, বেগুন, পেঁপে, চিচিঙ্গা, কাঁকরোল সহ নানা ধরনের শাকসবজি ও ফলমূল বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ। তবে নানা সমস্যায় এখন তা বাধাগ্রস্ত হচ্ছে। গেল ৬ মাসে কয়েক দফায় বিমান ভাড়া বেড়ে যাওয়ায় রপ্তানি খরচও বেড়েছে। তার উপর রাজনৈতিক অস্থিরতায় ১৬ জুলাই থেকে প্রায় ৭ দিন কার্গো বিমানে পণ্য পরিবহন অনেকটাই বন্ধ হয়ে যায়। এতে অন্তত ১২০০ মেট্রিক টন সবজি নামমাত্র মূল্যে দেশীয় বাজারে বিক্রি করতে বাধ্য হন ব্যবসায়ীরা। প্রায় ৬-৭ লাখ ডলার আমার এক মাসে আমার শুধু একটা সেক্টরে আমরা লস হয়েছে। ইভেন আমরা যে মাল পাঠাইতে পারি না, আমাদের বায়াররা আমাদেরকে উল্টা ক্লেম করতেছে। বাংলাদেশ বিমান বলতেছে আমি আরএমজিকে প্রায়োরিটি দেবো, আমি সবজিকে দেবো না, সবজির ফ্লাইট আজকে ক্যান্সেল। কালকে একটা ফ্লাইট আছে, হঠাৎ করে বললো যে না কালকে আমি মাল নেবো না সবজি। কার্গো বিমানগুলো যদি পণ্য
পরিবহন করে, সেই ক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জার ফ্লাইটে যে ফ্লাইটগুলোতে আমাদের সবজি বিশেষ করে যায়, সেই সবজিগুলো আমাদের ইজিলি স্মুথলি যেতে পারবে। যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় 700 মেট্রিক টন বাংলাদেশি সবজি রপ্তানির সুযোগ থাকলেও বর্তমানে যাচ্ছে মাত্র 180 মেট্রিক টনের মতো। কৃষিপণ্য রপ্তানি প্রাধান্য দিয়ে আলাদা কার্গো বিমানের ব্যবস্থা করা না গেলে আয় বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধ্যবাধকতায় ফেলে যে তাদেরকে একটা সার্টেইন একটা অ্যামাউন্ট কৃষি প্রোডাক্ট নিতেই হবে, তাহলেই এই সেক্টর এমনিতেই উঠে আসবে। কারণ এই সেক্টর থেকে আপনার যে কোনো সময় 10 থেকে 20 বিলিয়ন অর্জন করা কোনো সমস্যা নাই, এই বাংলাদেশ থেকেই পারে। কারণ ডিমান্ড আছে, চাহিদা আছে ইম্পোর্ট কান্ট্রির, কিন্তু আমরা সেই অনুসারে আমরা এক্সপোর্ট করতে পারতেছি। কৃষিপণ্য রপ্তানিতে প্রণোদনা 10% থেকে বাড়িয়ে দ্বিগুণ করার দাবি ব্যবসায়ীদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মোটা চালের কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। ডিম মুরগির দামও কিছুটা বাড়তি, তবে নাগালের মধ্যেই আছে সবজির বাজার। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজারে ক্রেতা থাকে বেশি। বাড়তি চাহিদার কারণে দাম বাড়ানোর প্রবণতাও দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে। শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে বেড়ে গেছে মোটা চালের দাম। গত সপ্তাহে স্বর্ণা চালের কেজি 50 থেকে 54 টাকায় বিক্রি হলেও এখন তা 2 টাকা বেশি গুনতে হচ্ছে। বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বন্যায় ত্রাণ হিসাবে মোটা চাল বিতরণ করায় চাপ বেড়েছে বাজারে। তবে সরু চাল বিক্রি হচ্ছে আগের দামেই। ত্রাণের জন্য যে মোটা চালটার চাহিদা বেশি, কিন্তু একটু সামান্য দাম 20-50 টাকা বেশি আর কি। বেড়েছে ডিমের দামও। বেশ কিছুদিন ডিমের ডজন 150 টাকায় স্থির থাকলেও এখন বিক্রি হচ্ছে 155 টাকায়। ব্যবসায়ীরা ছুটির দিনে চাহিদা বাড়ার সুযোগ নিচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এরই মধ্যে কিছুটা বেড়েছে মুরগির দামও। সবাই আসে আর কি, বন্ধ থাকে, সবাই শুক্রবারে আসে আর কি, এই জন্য আর কি দামটা বেশি নেয়। গোড়ায় যে সিন্ডিকেট, এটা কেউ বন্ধ করে না বিদায় সিন্ডিকেট বন্ধ হয় না, এই জন্য ডিমের দাম বেশি। হয়তো এরা কি করে গোড়ায় ডিম আটকাই দেয়, এরা আটকাই রাখে পরে দাম বাড়াই দেয়। সরকার আলু পেঁয়াজের আমদানি শুল্ক কমালেও এর প্রভাব পড়েনি বাজারে। আলুর কেজি এখনো 60 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। বেতন তো বাড়ে না, বেতন যা আছে তাই বেতন তো বাড়ে না, জিনিসের দাম ঠিক বাড়ে। চড়া দামের বাজারে কিছুটা স্বস্তি কেবল সবজির বাজারে। পটল কেনা যাচ্ছে 50 টাকা কেজিতে, পেঁপের কেজি 30 টাকা, বেগুন সহ বেশিরভাগ সবজি মিলছে গড়ে 60 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বাড়তি মুরগি ও ডিমের দাম। বাজারের অস্থিরতার জন্য বন্যা, খাবার ও মুরগির বাচ্চার দাম বৃদ্ধি সহ নানা কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। তবে বেশিরভাগ বাজারে স্থিতিশীল আছে সবজির দাম। রাজশাহীর বাজারে গত সপ্তাহে ফার্মের মুরগির ডিমের ডজন ছিল 132 টাকা। এই সপ্তাহে বিক্রি হচ্ছে 144 টাকায়। ডিমের পাশাপাশি বাড়তি মুরগির দামও। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি 150 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 170 টাকায়। তরকারি বাজারটা একটু সহনশীল অবস্থায় আছে, মাছের একটু আমদানি কম আজকে। বরিশালের বাজারে ব্রয়লার মুরগির কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। সোনালী মুরগির কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। মুরগির দাম বাড়ার জন্য বাচ্চা ও খাবারের দাম বাড়ার কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরা। খামারিরা বেশি দামে বিক্রি করতেছে, কম পয়সা বিক্রি করবে না, তাদের নাকি লস হয়। তারা 40 টাকা পাইকারি বেচলেও নাকি তাদের লস হয়। বাজার আইলে তো সব কিছু উদ্যোগতি বাজার চলতেছে। মুরগি আগে কিনছি 50 টাকা, মাঝখানে একটু কম ছিল, এখন আবার 60 টাকা। সিলেটে মুরগির পাশাপাশি বেড়েছে গরু ও খাসির মাংসের দাম। গরুর মাংসের কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়। খাসির মাংসের কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1000 টাকায়। অস্থিতিশীল সবজির বাজারও। কেজিতে 5 থেকে 10 টাকা করে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। বাজার মনিটরিং করা প্রয়োজন, কারণ আমরা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি জিনিসের দাম কমছে, কিন্তু বাজারে এসে কোনো কিন্তু দেখা যাচ্ছে না সেটা। ভিন্ন চিত্র দেখা গেছে খুলনা ও চট্টগ্রামে। সরবরাহ পর্যাপ্ত থাকায় স্থিতিশীল সবজি ও মুরগির বাজার। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়া যেতে না পারা 17,000 কর্মী 3 মাসেও টাকা ফেরত পায়নি। এদের মধ্যে 3,000 কর্মী প্রমাণসহ মন্ত্রণালয়ে আবেদন করেছেন। 6 লাখ টাকা খরচ হলেও কেউ কেউ ফেরত পেয়েছেন মাত্র 79,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ লেনদেনের কাগজ না থাকায় পুরো টাকা উদ্ধার করা কঠিন।
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু বেশিরভাগই এখনো পায়নি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আবেদন করা 3000 কর্মীদের অধিকাংশই টাকা পেয়েছে। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন সব মিলিয়ে খরচ হয়েছে 6 লাখ টাকা, অথচ ফেরত পেয়েছে 79,000 টাকা। আমার গ্রুপ হলো 12 জন, মানে অনেকগুলো হাত ঘোরার কারণে আপনার দেখা গেছে যে লাস্টে দিকে আইসা যে 5 নাম্বার হাতে যায় টাকা 20 লাখ মতো আটকে গেছে। টাকা পয়সা 1 টাকাও পাইনি এখনো, শুধু ডেট দেয়, শুধু ডেট দেয়। এলাকা দালাল বলতে মানে আমার বন্ধু হিসাবে টাকা দিলাম তো। সম্প্রতি জনশক্তি রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। 13 সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের কাছে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় মিটিং করতেছেন, এই বিষয়গুলোতে 3 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন এবং আশা করি 3 তারিখের ভিতরে সবাই ম্যাচ রিপোর্টটা সাবমিট করবে তাদের, তখন জানা যাবে আর কি। এই কর্মীদের টাকা ফেরত দিতে বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। কত টাকা দুর্নীতি হয়েছে এবং কারা স্পেসিফিক্যালি যুক্ত, এইটাকে কিন্তু আপনার তদন্ত কমিটি গঠন করে এটা কিন্তু একটা আইডেন্টিফাই করা উচিত। সাব এজেন্টদেরকে, যেটা হচ্ছে গ্রামের ভিতরে একটা ইনফর্মাল আদালত বসে একটা কনভিন্সের মাধ্যমে সাব এজেন্টকে বুঝিয়ে ভালো মতো সেখানে টাকাটা আদায় করে নেওয়া। এখন যারা যাওয়ার আগ্রহে ওখানে গেছে এবং কাগজপত্র সমস্ত ফাইনাল স্টেজে রয়েছে, নিশ্চয়ই ওই দেশের সাথে একটা বড় ধরনের একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি করা আবারও, যাতে করে তাদের যাওয়াটা নিশ্চিত হয়। টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে ঢোকে তাহলে এনশিওর করা যে সে যেন লুজার না হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে প্রায় 15 লাখ বাংলাদেশি কর্মী আছেন। নানা অভিযোগে বর্তমানে এই শ্রমবাজার বন্ধ রয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে যৌথ বাহিনী 7 জনকে আটক করেছে। পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত যৌথ বাহিনী বৃহস্পতিবার মধ্যরাতে এই অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, জুট ব্যবসা ও প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে বহিরাগতরা পরিকল্পিতভাবে শ্রমিকদের উস্কানি দেয় বলে অভিযোগ রয়েছে। এর পরপরই শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ঘটনায় জড়িতদের আটকে সরকারি নির্দেশনায় অভিযানে নামে যৌথ বাহিনী। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।